আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকে আরেকটি সত্য ঘটনা। উত্তম কুমার সিয়ের লেখা খুনের নেশা। হাতে অত্যাধুনিক রাইফেল, তাতে লাগানো বুলেটের চেন, চোখে মুখে তার পাশবিকতার ছাপ, শার্ট রক্তে ভেজা। উন্মত্তের মতো সে একের পর এক খুন করেই চলেছে। কেউ আটকাতে পারছে না তাকে। সামনে যাকে পাচ্ছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উড়িয়ে দিচ্ছে তাকে। কিছুক্ষণের জন্য গোটা চত্বর মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। না, এটা কোনো হিন্দি সিনেমার খলনায়কের মতো সিকোয়েন্স নয়। ইংরেজি র্যাম্বো ছবির অনুকরণেও কোনো গল্পের প্লট লেখা হয়নি। এটা বাস্তব ঘটনা। লোকটার নাম লাল সিং, সিআরপিএফ ব্যাটালিয়নের এক জওয়ান, জাতিতে পাঞ্জাবি। কালো কুচকুচে সুবিশাল দেহধারী লাল সিংয়ের বাড়ি পাঞ্জাবেরই কোনো অখ্যাত গ্রামে। অসমের শিলচর শহরের সিআরপিএফ ক্যাম্পে সে কর্মরত ছিল। লোকটা তো একজন জওয়ান, সে জনতার রক্ষক। কেনই বা সে ভক্ষকের রূপে আত্মপ্রকাশ করল, আর কেনই বা উন্মত্ত হয়ে চম্বলের দস্যুদের মতো রক্তগঙ্গা বইয়ে চলেছে। বীভৎস আর নৃশংস এই হত্যাকাণ্ড এবং পরবর্তী ঘটনা জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে ৮-এর দশকে। তখনও অসমের শাসন ক্ষমতায় ছিলেন প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বাধীন অসম গণপরিষদের সরকার। সারা রাজ্যই ছিল অশান্ত। কখনো বিচ্ছিন্নতাবাদের ছোবল, তো কখনো জাতীয়তাবাদের মার মুখে আক্রমণ। পাশাপাশি অপরাধমূলক ঘটনা তো আছেই। সব মিলিয়ে রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা খুবই বেহাল। অসমিয়া প্রধান অসমের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের বাস বরাক উপত্যকায়। এখানে বাংলা ভাষা সরকার স্বীকৃত। একই রাজ্যে দুটো সরকারি ভাষা, অসমিয়া, বাংলা। বাংলাকে নিয়ে বরাক উপত্যকা ছাড়া যেমন অসম পঙ্গু, তেমনি ব্রহ্মপুত্র উপত্যকা ছাড়া বরাকের অস্তিত্ব ভাবা যায় না। ফলে রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকা অগ্নিগর্ভ হয়ে উঠলে তার জের এসে পড়ে বরাক উপত্যকায়। বরাক উপত্যকার মূল কেন্দ্রবিন্দু সবকালেই ছিল শিলচর। এককালে পুরো উপত্যকাটাই ছিল কাছাড় জেলার অধীনে, আর জেলার সদর ছিল শিলচর। সময়ের সঙ্গে সঙ্গে ভৌগোলিক অবস্থানেরও পরিবর্তন হয়েছে। উপত্যকার একটি জেলা ভেঙে হয়েছে 3টে, তবু শিলচর শহরের প্রাধান্য বিন্দুমাত্র কমেনি। বড় শহর বলে নগর যন্ত্রণা সবকালেই ছিল। ফলে অপরাধ, বিশৃঙ্খলা ইত্যাদি এ শহরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখত। গুরুত্বপূর্ণ এই শহরের সদর থানার ইনচার্জ হয়ে এলেন প্রতাপশালী অফিসার মিস্টার অলোক শঙ্কর দত্ত। সেকালে শিলচর শহরে আজকের মতো এত অশান্তি ছিল না, তবু সদর থানা বলে কথা। ৮ ডজনেরও বেশি ফাঁড়ি তার দায়িত্বে। কোথাও কিছু হলে ছুটে যেতে হয় তাকেই। ঘটনার প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে তদন্তকারী অফিসারকে ঠিক করে দায়িত্ব বুঝাতে হয়। আবার জটিল ব্যাপার হলে তো কথাই নেই, অফিসার নিজের ঘাড়েই দায়িত্ব নেন। এভাবেই অফিসার দত্ত কয়েক মাসের মধ্যেই গোটা শহরটাকে মোটামুটিভাবে অপরাধমুক্ত করে তুলেছিলেন। আইন শৃঙ্খলাও ছিল নিয়ন্ত্রণে। 1984 সাল মার্চ মাসের সকাল 10টা বাজতে তখনও কয়েক মিনিট দেরি। ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। শিলচর শহর থানা তখন নীরব, চারিদিক শুনশান। পুলিশ আর সাধারণ মানুষের
ইঁদুর দৌড় শুরু হয়নি তখনও। নিজের রুমে বসে ওসি মিস্টার অলোক শঙ্কর দত্ত গতদিনের কোনো একটা কেসের ব্যাপারে চিন্তাভাবনা করছেন, নাড়াচাড়া করছেন পুলিশ রেকর্ডের ফাইল। মামলাটা বেশ জটিল বলেই মিস্টার দত্ত খানিকটা অন্যমনস্ক ছিলেন। ফোনের ঝনঝন আওয়াজেই তার চমক ভাঙে। রিসিভার তুলতেই অপর পারে কোনো অপরিচিত ব্যক্তি জানায় যে শহরের মেহেরপুর কেন্দ্রীয় পুলিশের ক্যাম্পে একজন লোক উন্মাদের মতো একের পর এক খুন চালাচ্ছে। হাতে তার অত্যাধুনিক রাইফেল, সারা শরীরে বুলেট জড়ানো। ক্যাম্পের অসহায় অনেক জওয়ান ইতিমধ্যেই উন্মত্ত লোকটার হাতে মারা পড়েছে। যেই তাকে আটকাতে যাচ্ছে তাকেই সে ঝাঁঝরা করে দিচ্ছে রাইফেলের বুলেট দিয়ে। সিআরপিএফ ট্রানজিট ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মিস্টার জেকবের ফোন ছিল এটা। সারা দেশ আর দশের নিরাপত্তার কাজে ন্যস্ত রক্ষকের দায়িত্বে থাকার কথা যার, সেই নাকি আজ ভক্ষকের ভূমিকায়। সাধারণ মানুষের নিরাপত্তা দেবার কথা যাদের, আজ তারাই নিরাপত্তা খুঁজছে। যাই হোক, ঘটনার বিবরণ জানিয়ে মিস্টার জেকব মিস্টার দত্তকে তাড়াতাড়ি এসে পরিস্থিতি সামাল দিতে বলেন। রিসিভার নামিয়ে রেখে মিস্টার দত্ত হুঙ্কার দিলেন। কনস্টেবল সহ অন্যান্য পুলিশ ইন্সপেক্টর ছুটে আসে। যেহেতু ঘটনাটা বিপজ্জনক, তাই সব সেপাই আর ইন্সপেক্টরকে তিনি নিয়ে গেলেন না। তিনি বেছে বেছে কজন সাহসী কর্মীকে নিলেন, কারণ এইসব ঘটনার যেমন সাহস থাকতে হবে, তেমন থাকতে হবে তীক্ষ্ণ বুদ্ধি। তা না থাকলে ঘটনাস্থল থেকে প্রাণে বেঁচে আসার গ্যারেন্টি খুব কম। ওসি মিস্টার দত্ত সদর থানার জাদরেল সাব ইন্সপেক্টর গোপাল দাস সহ বেশ কয়েকজন বন্দুকধারী সিপাহীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। মেডিকেল কলেজ সংলগ্ন সিআরপিএফ ট্রানজিট ক্যাম্পের সামনে আসতে তাদের খুব সময়ও লাগে না। মেহেরপুরের দুর্গাপল্লীতে তখনকার সময়ে ক্যাম্পটি গড়ে উঠেছিল। বিশাল এই ক্যাম্পে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় পুলিশের জওয়ানরা থাকত। এখানে যেমন ছিল ট্রেনিংয়ের ব্যবস্থা, তেমনি সব সময় কমপক্ষে 100 জন জওয়ানকে স্থায়ীভাবে রিজার্ভ করে রাখা হতো। কিন্তু আজ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন মাত্র খুনিকে কেউ বাগে আনতে পারছে না কেন? ক্যাম্পের কাছে আসতেই অফিসার দেখতে পেলেন রাজপথ লোকে লোকারণ্য। কেন্দ্রীয় পুলিশের অফিসার থেকে সাধারণ জওয়ান সবাই রাস্তায়। পুলিশের জিপ দেখে তারা ছুটে এসে অফিসারকে অবস্থার কথা জানায়। অফিসার সময় নষ্ট করতে রাজি নন। তার নির্দেশে জনতার ভিড় সরিয়ে জিপটা ক্যাম্পের গেটের দিকে না গিয়ে সোজা এগিয়ে গেল পাশের মেডিকেল কলেজে। সবাই তখন অফিসারের কাণ্ড দেখে হতবাক। অফিসার যখন মেডিকেল কলেজের 4 তলা বিল্ডিংয়ের ছাদের ওপর উঠলেন, সেখান থেকে ক্যাম্পের 4 দেওয়ালের ভেতরের অবস্থানটা খুব পরিষ্কার দেখা যায়। ছাউনির সামনে রাইফেল হাতে লাল সিং নামক খুনি জওয়ানকে দাঁড়িয়ে থাকতেও দেখা গেল। সামনেই কয়েকটা রক্তাপ্লুত মৃতদেহ পড়ে। দূরে ক্যাম্পের অফিসসহ বিভিন্ন ছোট ছোট বিল্ডিংয়ের ভেতর অসহায় জওয়ানদের দেখা যাচ্ছে। সবাই মৃত্যু ভয়ে ভীত। উন্মত্ত হলে কি হবে? লাল সিং ছিল প্রচণ্ড সাহসী, বুদ্ধিমান। একের পর এক খুন করেও সে একটা নির্দিষ্ট স্থান ছেড়ে পালিয়ে যায়নি, কারণ সে যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক পেছনেই অস্ত্রাগার। সে জানে এই স্থান ছেড়ে সরে যাওয়া মানেই জওয়ানদের হাতে তার মৃত্যু নিশ্চিত, কারণ সব জওয়ানই এখন নিরস্ত্র। তাই লাল সিং অস্ত্রাগারের সামনে অটল হয়ে দাঁড়িয়ে। এই ভয়ানক পরিস্থিতিতে ক্যাম্পের ভেতর অভিযান চালানো মানে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো।
তাই সরাসরি ক্যাম্পে ঢোকার সাহস কেউ করছে না, কিন্তু অফিসারকে এই অসাধ্য সাধনটা করতে হবে। বেশ কিছু সময় এভাবেই কাটল। লাল সিং শিকারি বাঘের মতো চারিদিকে নিরীক্ষণ করে পরবর্তী শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে। অবস্থা বেগতিক দেখে অফিসার মিস্টার দত্ত ভিএসপি হেডকোয়ার্টার, এসপি এবং ডিসিকে ব্যাপারটা জানায়। অভিযানের প্রথম পর্যায়ে এভাবেই চলে। ক্যাম্পের বাইরে প্রচার বিভাগের মাইকে ঘোষণা শুরু করা হয়। लाल सिंह, तुम्हारा कोई कसूर नहीं, जो हुआ सो हुआ। अब तुम अपने आप को पुलिस के हवाले कर दो। तुम जो मांगोगे वो तुम्हें मिल जाएगा। এভাবেই বিভিন্নভাবে লাল সিংকে আত্মসমর্পণ করার জন্য মাইকে ঘোষণা চলতে থাকে। লাল সিংয়ের নজর তখন রাস্তার দিকে, আর লক্ষ্য মাইকের ঘোষণায়। কয়েক মিনিটের মধ্যেই অফিসার ছক অনুযায়ী পুরো ক্যাম্পটা ঘিরে ফেলল। যে কোনো মুহূর্তেই লাল সিংয়ের আক্রমণকে তারা প্রতিহত করার জন্য তৈরি। শুধু অফিসারের আদেশের অপেক্ষায় তারা দাঁড়িয়ে। কিন্তু অফিসার লাল সিংয়ের ওপর হামলা বা গুলি চালানোর নির্দেশ দিলেন না। স্নায়ুর উপর প্রচণ্ড উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে সবাই। খানিকক্ষণ পর লাল সিং বন্দুক তাক করে ক্যাম্পের সদর গেটের সামনে এসে দাঁড়ায়। তখন তার কাছে শুধুমাত্র একটা বন্দুক নয়, কাঁধে আরও কয়েকটা রাইফেল ঝুলছে। সারা শরীরে জড়ানো বুলেটের চেন, বিভৎস চেহারা, চোখে মুখে নরহত্যার উন্মাদনা, পাশবিকতার ছাপ। তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে তার শরীরে। লাল সিংয়ের এই চেহারা দেখে প্রথমে সবাই আঁতকে ওঠে। এতক্ষণ ধরে এই এলাকার জনতা খুনিকে দেখার জন্য ভিড় করে দাঁড়ালেও লাল সিং গেটের সামনে আসা মাত্রই তারা হুড়মুড় করে পালিয়ে যায়। কে জানে পাগলটা কখন বন্দুকের ট্রিগার চেপে ধরে এই ভয়ে। এভাবেই কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে পুলিশের অবস্থান আর ভূমিকা কী হতে পারে সেটা আঁচ করার চেষ্টা করে লাল সিং। পরে সে নেমে আসে রাজপথে, একটা বেসরকারি জিপকে সিগন্যাল দিয়ে থামায় এবং বন্দুক উঁচিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে জিপটাকে নিয়ে যায় ক্যাম্পে। ব্যারাকের নিজস্ব কক্ষে গিয়ে তার মালপত্র সে গুছিয়ে নেয়। বৃদ্ধা মা আর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থাই সে করছিল। লাল সিংয়ের এই পরিকল্পনা মুহূর্তেই টের পেয়ে যান অফিসাররা এবং সেই অনুযায়ী পুলিশ বাহিনী প্রতিটি কাজ ভেবে চিন্তে করার নির্দেশ দিয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে ক্যাম্পের বাইরে দাঁড়ানো পুলিশের এক কর্মী আচমকা একটি গুলি ছুঁড়ে ফেলায় লাল সিং সতর্ক হয়। দীর্ঘক্ষণ এভাবে লুকোচুরি খেলা চলে পুলিশ আর খুনের মধ্যে। কিন্তু বাইরের এই পুলিশি পাহারার মধ্যে খুনি লাল সিং যে মা ও স্ত্রীকে নিয়ে পালাতে পারবে না সেটা সে আগেই বুঝে গিয়েছিল। ফলে সময় নষ্ট করা ছাড়া তার আর কোনো কাজ ছিল না সেই মুহূর্তে। সময় এগিয়ে চলেছে, মাথায় চড়ে যাওয়া রক্ত তখন অনেকটাই ঠান্ডা। লাল সিং ক্যাম্পে থেকে বেরিয়ে আসে। অফিসার দত্ত সহ পুলিশের কর্তারা তাকে বুঝিয়ে একসময় আত্মসমর্পণের জন্য রাজিও করান, কিন্তু সে শর্ত রাখে। তার কথা মতো অফিসার আত্মসমর্পণের জন্য জেলা শাসকের কাছে তাকে নিয়ে আসে। অবিভক্ত কাছাড়ের জেলা শাসক তখন কুলবরা। তার চেম্বারে লাল সিংকে নিয়ে যাওয়া হলো। সেই একই চেহারায়, পেছনে অন্যান্য পুলিশ কর্মী আর তার বৃদ্ধা মা দাঁড়িয়ে। যেহেতু খুনি লাল সিং জেলা শাসকের কাছেই আত্মসমর্পণ করতে চায়, তাই তাকে এখানে নিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। লাল সিং যে মুহূর্তে জেলা শাসকের হাতে তার রাইফেলটা তুলে দেবে, ঠিক তখনই পিছন থেকে তার বৃদ্ধা মা চিৎকার করে বলে, বেটা বন্দুক মত ফেঁকো, तुम्हें उन लोग मार डालेगा। হঠাৎ কথাটা শুনেই বিগড়ে যায় লাল সিং।
রাইফেল উঁচিয়ে বলে, এভাবে সে জীবনের ঝুঁকি নিয়ে আত্মসমর্পণ করবে না। এবার তার দাবি সিআরপিএফ এবং অসম পুলিশের ডিআইজির সামনেই সে আত্মসমর্পণ করবে। তখন বেলা 1:30। দুজন ডিআইজি আউট অফ স্টেশন। সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয়, কিন্তু লাল সিংকে নিয়ে অফিসারসহ সব পুলিশ কর্মীদের এভাবেই জেলা শাসকের চেম্বারে বন্দি অবস্থায় বসে থাকতে হয়। 8:30 নাগাদ দুজন ডিআইজি সহ পুলিশের কর্তাদের সামনে বসে লাল সিং বলতে শুরু করে তার এই খুনির ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণ। জাতিতে পাঞ্জাবি লাল সিং চাকরি পাওয়ার পরই বিয়ে করে। বৃদ্ধা মা ও নববধূকে নিয়ে সে কর্মস্থলেই থাকে। ক্যাম্পের ভেতর অন্যান্য জওয়ানরা একই ব্যারাকে থাকলেও লাল সিং তার পরিবার নিয়ে আলাদা ঘরে থাকে। বেশ ভালোভাবেই কাটছিল তাদের জীবন। প্রায় 2 বছর কেটে গেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে একদিন লাল সিং ছুটির জন্য দরখাস্ত করে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মিস্টার জেকবের সঙ্গে দেখা করে দরখাস্তটা মঞ্জুর করার আবেদন জানায়, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকার অজুহাত দেখিয়ে তার ছুটি বাতিল করা হয়। ছুটির চিন্তা দূর করতে লাল সিংয়ের ডিউটির পরিমাণ দ্বিগুণ করা হয়, আর এতেই তার মনে জমে বিরক্তি। বেশ কিছুদিন ধরেই বাড়ি যেতে পারছে না লাল সিং। এদিকে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। মা ও স্ত্রী দুজনেই চান সন্তানের জন্ম হোক বাড়িতে, তাই যেভাবেই হোক ছুটিটা তার চাই। কিন্তু আবেদন বাতিল হয়ে যাওয়ায় কি করবে সে ভেবেই পাচ্ছে না। চাকরির ওপর তার ঘৃণা সৃষ্টি হয়। ঘরে গিয়ে সে মা ও স্ত্রীকে ব্যাপারটা জানায়ও নি, নিজের মনেই সেটা পুষে রেখেছিল। বারবার ভাবতে থাকে যে এখন তার কি করা কর্তব্য। সেদিন ক্যাম্পের ম্যাগাজিন রুমেই ডিউটি ছিল লাল সিংয়ের। সকাল থেকে সে অস্ত্রাগারের বাইরেই দাঁড়িয়ে ছিল। সে মাথায় ছিল ছুটি না পাওয়ার প্রচণ্ড ক্ষোভ এবং হাতের সামনে অস্ত্রের পাহাড়। ব্যাপারটা মাথায় আর মনে তার দোলা দেয়। এই চিন্তা থেকেই ক্রমে তার মনে হিংসার জন্ম হয়। প্রচণ্ড আক্রোশে বুলেটে ভরা হাতের রাইফেলটা উঁচিয়ে ম্যাগাজিন রুম থেকে নেমে যায়। সে সোজা এগিয়ে যায় অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের রুমের দিকে। মিস্টার জেকব তখন চেম্বারেই অন্য এক অফিসারের সাথে কথা বলছেন। আচমকা লাল সিংয়ের পাশবিক চেহারা আর তর্জন গর্জন শুনে সবাই চমকে ওঠে। অবস্থা বেগতিক দেখে মিস্টার জেকব সঙ্গে সঙ্গেই পাশের খোলা জানলা টপকে বেরিয়ে যায়। ভয়ে অন্যান্য অফিসাররাও স্থান পরিত্যাগ করে। লাল সিং রুমের ভেতর তার অফিসারকে খুঁজে পায় না। তখন তার মাথায় আগুন জ্বলতে শুরু করে। এদিকে লাল সিংয়ের ওরকম উন্মত্ত আচরণ দেখে তার সহকর্মী এক জওয়ান এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু খুনের নেশায় লাল সিং তখন জ্ঞান হারা। মুহূর্তের মধ্যেই ওই সহকর্মী জওয়ানটিকে সে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেয়। গুলির বিকট শব্দে ক্যাম্পটা তখন কাঁপতে শুরু করে। গুলির শব্দ শুনে ক্যাম্পের বাইরে বেরিয়ে অফিসের দিকে চলে আসছে তখন সবাই। সবার মনেই উৎকণ্ঠা, কি ঘটল এখানে এক্ষুনি। দেখতে দেখতে আরও এক জওয়ান নিহত হয় লালের হাতে। আর তার আরেক সহকর্মী বন্ধু তখন দূর থেকে চিৎকার করে বলছে, লাল তুই এ ক্যা কর রাহা হ্যায়, বন্দুক ফেক দে বন্দুক। ওই বন্ধু জওয়ানটি দৌড়ে যায় লালকে নিরস্ত করতে, কিন্তু লাল নিজের বিপদের পূর্বাভাস দেখতে পেয়ে তাকে বুলেট বিদ্ধ করে। একই সঙ্গে ক্যাম্পের রেডিও বিভাগের আরেক কর্মী লাল সিংকে আটকানোর চেষ্টা করতে গিয়েছিল, তাকেও সে মেরে ফেলে। একের পর এক খুন করেই চলেছে লাল সিং, কেউ তাকে নিরস্ত্র করতে পারছে না।
একে একে তিনটে তরতাজা লাশ আর রাইফেল হাতে উন্মত্ত লাল সিংকে দেখে বাকি সেপাই এবং অন্যান্য কর্মীরা যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। যদিও এই হত্যালীলা শুরু করার আগে লাল সিং তর্জন গর্জন করে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু পরে সে সম্পূর্ণ মৌন হয়েই একের পর এক খুন করতে থাকে। খুনের নেশায় আর তাজা রক্তের গন্ধে সে তখন উন্মাদ। শুধুমাত্র ছুটি না পাওয়ার দরুন এই খুন এবং উন্মাদনা সে দেখিয়েছে। এতে তার কোনো অপরাধ নেই বলেই সে জানে। তিনটে খুনের পরেও সে তার দাবিতে অনড়। ডিআইজিদের সামনে এক নাগাড়ে নিজের ক্ষোভ উগলে পড়ে লাল সিংয়ের মুখ থেকে। লাল সিং আবার আত্মসমর্পণ করার দাবি জানায়। ফের অফিসার তাকে নিয়ে যান মেহেরপুরে। পুলিশ কর্মীরা সারাদিন এই নাটকের পর বুঝে গিয়েছিল যে লাল সিং এভাবে অভিনয় করে পালাতে চাইছে, তাই সে দুপুর থেকে আত্মসমর্পণ করার জন্য শুধুমাত্র স্থান পরিবর্তন করে যাচ্ছে। তখন তারা নিজেদের মধ্যে একটা ছক এঁকে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশের সেই ছক লাল সিংয়ের বিচক্ষণতায় এক মুহূর্তে ভেস্তে যায়। চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা সিআরপিএফ ক্যাম্পের মাঠে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে পুলিশ অফিসাররা, আর একই সঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছে লাল সিং। দুজন পুলিশ অফিসারই তাকে বুঝাচ্ছেন যে এভাবে মাথা গরম করা ঠিক কাজ নয়। এতে তার অপরাধ বিন্দুমাত্র কমবে না, বরং বেড়েই যাবে। আখেরে তার ছুটিটাও পাওনা হবে না। হঠাৎ এসব শুনে লাল সিং কি যেন ভেবে সোজা রাইফেল উঁচিয়ে বলতে শুরু করে, এভাবে তাকে অন্ধকারে নিয়ে আসা হয়েছে মেরে ফেলার জন্য, তাই তো? মুহূর্তেই তাক করা রাইফেলের ওপর দুজন ডিআইজি ঝাঁপিয়ে পড়ে। পেছন থেকে পুলিশ সুপারও তাকে ধরে নেয়, কিন্তু এই পাঞ্জাবি জওয়ানের সঙ্গে গায়ের জোরে তারা কেউ পারে না। সুযোগ বুঝে রাইফেলের ট্রিগার চেপে ধরে লাল সিং। বুলেটের চেন লাগানো রাইফেল ম্যাগজিনে বিকট শব্দে চারিদিক কাঁপিয়ে গুলি চলতে শুরু করে, আর অফিসাররা ছুটে এসে লালের সঙ্গে শক্তি মোকাবিলায় সকলের একসঙ্গে নামে। রাইফেলের নলটা তখন মাটির দিকে, অফিসার সেটাকে চেপে ধরে আছে, ফলে সব কটা গুলি পাতালের দিকে চলে যাচ্ছে। তাই অফিসারদের শেষ রক্ষা করা এবং সব জওয়ান ও পুলিশ কর্মীদের সম্মিলিত চেষ্টায় নিরস্ত্র করা সম্ভব হয় খুনি লাল সিংকে। অফিসার বহু কষ্টে লাল সিংকে গ্রেপ্তার করে থানায় আনে। পুলিশের কাছে জবানবন্দিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সে একই কথা বলে, সে নির্দোষ। ছুটির জন্য সে পাগল হয়ে উঠেছিল। বৃদ্ধা মা আর অন্তঃসত্ত্বা স্ত্রীর অবস্থা তাকে দিশেহারা করে তুলছিল, তাই সে খুনের নেশায় আজ উন্মত্ত। ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারা অনুযায়ী বিচারে লাল সিংকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখানে উল্লেখ্য, ১৯৮৪ সালে লালের কারাজীবন শুরু হয় শিলচর কারাগারেই। ১৪ বছর পরে সে মুক্তি পেয়ে চলে যায় নিজের বাড়িতে। তার ছুটি চিরদিনের জন্যই মঞ্জুর হয়ে যায়। এই ছুটির জন্যই তিনজন মা পুত্রহারা হলেন, তিনজন স্ত্রী অকালে বিধবা হলেন, আর খুনি লাল সিং হারালো তার রঙিন জীবনের ১৪টি বসন্ত।